আর কচু শাক দিয়ে ভাত বসালে। আর কি বা আছে বলো, মাছ তো আজকাল চোখেই পড়ে না, বাজারে যাওয়ার মুখ নেই আমাদের। তুমি বলছো আর আমি শুনছি, প্রতিদিন এই একই কথা। তোমাদের জন্য কিছু আনতে না পারলে নিজেকে পুরুষ বলাই লজ্জার। তুমি প্রতিদিন নদীতে যাচ্ছ, জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরছো, তার চেয়েও বেশি আর কি করবে বলো তো? সংসার তো আমরা একসাথে করছি, শুধু তোমার নয়, আমারও যে দায়িত্ব। শোনো, মেয়েটা বড় হচ্ছে লীলা, মায়াবতীর নতুন জামার দরকার, পড়াশোনার খরচ কি করে চালাবো এসব আমি বলো তো? আমি কথা বলেছি পাশের কাকিমার সাথে, মায়াবতীর কিছু পুরনো বই আছে, তাদের দিবে বলেছে। জামার জন্য একটা পুরনো শাড়ি কেটে কিছু বানাতে পারি। নিজের সন্তানের জন্য নতুন কিছুও করতে পারি না, কি ভাগ্য আমার। এই কথা বলো না মাধব, অনেকের চেয়েও ভালো আছি আমরা। মাথার ওপরে ছাদ আছে, দুবেলা কিছু না কিছু খাই। তুমি আছো, সেটাই তো বড় জিনিস। তুমি না থাকলে আমি বোধহয় অনেক আগেই হার মেনে নিতাম। হার মানলে চলবে? নদীর মতোই জীবন আমাদের, টান আছে, ঢেউ আছে, কিন্তু তলিয়ে যাওয়া চলবে না। ঠিক বলেছ, কালকে রাতে ভুবনের সাথে নদীতে যাব। যা হোক, দুটো বড় মাছ না আনলে ঘরে ফিরবো না। সাবধানে যেও। কাল রাতে খবর পেলাম, ওপাড়ার জেলেরা বলেছে জলটা খুব টানছে। ভয় পেলে চলবে না, নদী আমার পথ, নদী আমার রুটি। কালকে রাতে বউ বলছিল আজকে যদি বৃষ্টি নামে তাহলে যেতে না, কিন্তু কি করব বলো, ঘরে তো চাল নেই। একটা কথা বলবো ভুবন, ঘরে অভাব থাকলে বৃষ্টি ঝড় আমাদের থামাতে পারবে না, মাছ আনতেই হবে। ঠিক বলেছিস, তবে আকাশটা যেভাবে কালো হয়ে আছে ভয় করছে রে একটু। নদী আমাদের চেনে আর আমরাও নদীকে চিনি, একটু ঝড় এলেই মন কাঁপবে, আর মন কাঁপলে যে আমাদের উপায় নেই রে ভুবন, আমরাই একমাত্র আমাদের পরিবারের ভরসা রে। তোর এই সাহসটাই আলাদা মাধব, চল এবার জাল ফেলি। আর সত্যিই তো ঠিকই বলেছিস, আমরাই আমাদের পরিবারের ভরসা। মাধব, এই ঝড়টা তো হালকা নয় রে, ফিরবো নাকি? আমার খুব ভয় করছে, যদি আমাদের কিছু হয় তাহলে আমাদের পরিবারদেরকে দেখবে। আর একটু দেখি, কিছু মাছ উঠলি ফিরি, এই ঝড় এমনি থেমে যাবে, তুই চিন্তা করিস না। মাধব, মাধব কোথায় গেলি রে মাধব? আমার হাত ভেঙে গেছে বোধহয়, ব্যথা লাগছে খুব রে বাবা। তুই পড়লি হাতটা? ওরে বাবা, কি হাল করেছিস! চল এখনই তো নিয়ে যাই তোকে। ভুবন, মাথা ঘুরছে, চোখে কিছুই দেখছি না, তুই আছিস তো? আমি আছি রে ভাই, তুই চোখ বন্ধ করিস না, ধৈর্য ধর, নৌকায় রেখে তোকে নিয়ে যাচ্ছি রে। আমার লীলা, মায়াবতী, ওদের কি হবে রে ভুবন? তুই এসব ভাবিস না, আগে বাঁচ, তোকে আমি নিয়ে যাচ্ছি। ভুবন, ভুবন, এ কি হলো? মাধব, ও গো মাধব, এ কি অবস্থা? বাবা, ও বাবা, কি হয়েছে তোমার? ঝড়ে নদীতে পা পিছলে পড়ে গেল, হাত ভেঙে গেছে বোধহয়, খুব কষ্ট পাচ্ছে। ওরে বাবা, ভেতরে নিয়ে চল, ভেতরে নিয়ে চলো তাড়াতাড়ি। এইসব কেন করলে গো মাধব? এমন ঝড়ের রাতে নদীতে না গেলেই হলো না? কি করতাম বলো লীলা, ঘরে তো কিছু ছিল না, মাছ ধরতে না গেলে খেতে পেতে না তোমরা। অনেক করে বলেছিলাম ফিরে চল, কিন্তু শোনেনি কিছু, একরোখা মানুষ তো। তোমার এক রোখামি আজ আমাদের সর্বনাশ করে দিল। হাতটাই যদি না চলে, সংসার চলবে কি করে বলো তো? ও বাবা, তোমার খুব কষ্ট হচ্ছে না? না রে মা, কাঁদিস না। আর লীলা, আমি জানি না, সত্যি জানি না, এখন শুধু মনে হচ্ছে আমি তোমাদের বোঝা হয়ে গেছি। এই কথা আর একবার বললে আমি কিছু একটা করে বসবো, এই বলে দিলাম। সংসার মানেই তো একসাথে লড়া। আজ তুমি অসুস্থ, কাল আমি হব, এভাবেই তো জীবন চলে নাকি? তবে এক কাজ করি, আজই ডাক্তারকে ডেকে আনি, হাতটা দেখে দিয়ে যাবে। হ্যাঁ ভুবন, দয়া করে করো, আমি একটু গরম জল দিচ্ছি, ব্যথাটা কমবে। ভুবন রে, তুই আছিস বলে একটু ভরসা পাচ্ছি রে ভাই। ওরে বাবা, আমি আছি রে মাধব, আর তুই আমার ভাইয়ের চেয়ে কম কি? তুই এখন বিশ্রাম নে ভাই। চোখ বন্ধ করো, আমি পাশে আছি।
আমাদের কিচ্ছু হবে না মাধব, আমরা লড়ে যাব। এই যে এত দেরি করলে কেন? চেহারা দেখে তো মনে হচ্ছে আকাশ ভেঙে পড়েছে। তার চাইতেও খারাপ খবর এনেছি কোমল, জানি না এসব কবে ঠিক হবে। আবার কি হলো? আজ সকালে তো বললে কচু গাছগুলো দেখতে যাচ্ছ। হ্যাঁ গেছিলাম, কিন্তু যা দেখলাম বলতে ইচ্ছে করছে না। বলো না আদিত্য, কেমন দেখলে? গাছগুলো যেন শুকিয়ে যাচ্ছে, পাতাগুলো হলুদ। কচু গাছ কি এমন হয়? বৃষ্টি তো হয়েছে, তাহলে জলের অভাব নয়। তবে শুধু পাতাই না, কয়েকটা গাছ তো মাটি শুদ্ধ উঠেই গেছে, যেন কেউ টেনে তুলেছে। তুমি কি বলছো? কেউ গাছ তুলেছে? চুরি? কে জানে, রাতে তো কেউ চোখে পড়েনি। তবে একটা ব্যাপার খেয়াল করলাম, চারপাশে অদ্ভুত চিহ্ন, যেন মাছের লেজের ছাপ। মাছের? তুমি ঠিক দেখেছো তো? কোনো ভুল হয়নি তো? ঠিক মতো ভেবে চিনতে বলো। জানি না কোমল, মাথা কাজ করছে না। এতদিন এই কচু ক্ষেতটাই ছিল ভরসা, সেটাও নষ্ট হতে বসেছে। এখন কি করব আমরা? ঘরে তো চাল নেই, বাজারে ঋণের টাকাও বাকি আছে। আমি ভাবছি হয়তো জমি বিক্রি করতে হবে, না হলে না খেয়ে মরে যেতে হবে, বুঝলে কোমল? না, এটা বলো না আদিত্য। এই জমিটুকু তো বাবার রেখে যাওয়া, এটুকু না থাকলে আর কিচ্ছু থাকবে না আমাদের। তাহলে কি করব বলো? হাতে টাকা নেই, ক্ষেত নেই, কাজও নেই। একবার মাধবের সাথে কথা বলো না গো, ও নদীর কথা জানে, হয়তো কিছু বুঝতে পারবে। হয়তো কথা বলতে হবে, অন্তত বোঝা যাবে এটা প্রকৃতির খেলা নাকি মানুষের কাজ। কিন্তু ও তো এখন অসুস্থ, কি জানি কবে ঠিক হবে। এখন নিজের দরকারে ওর কাছে যাওয়া ঠিক নয়। সেটাও ঠিক, জানি না ওপরওয়ালা কবে যে মুখ তুলে তাকাবেন। লীলা শোনো না, এই হাতটা না থাকলে যে আমি কিছুই করতে পারি না। তোমার একটু সুস্থ হওয়া মানে আমার কাছে আশীর্বাদ, কিন্তু সত্যি বলি, কষ্টটা দিনকে দিন বাড়ছে। আজকে 3 দিন হলো চুলায় আগুন জ্বলে না। আমি দেখছি তুমি সব লুকিয়ে রাখো আমার থেকে, কিন্তু বিশ্বাস করো আমিও সব বুঝি, কিন্তু আমার হাত যে বাঁধা। ভাতের বদলে মুড়ি দিয়ে কাটাচ্ছি, আর কদিন পর মুড়িও থাকবে না। ভুবন বলেছিল কিছু চাল এনে দেবে, এখনো এলো না। বুঝি তার ঘরেও টান পড়েছে, কি আর বলবো। সবাই সবার জ্বালায় আছে গো, কেউ আর ভালো নেই। কার ঘরেই বা টান পড়ে না বলো? শুধু আমরা না, চারিদিকে সবারই অভাব, কি আর করব। এই অবস্থায় কি মায়াবতীর স্কুলে পাঠানো ঠিক হবে? ঘরে কিছু নেই, কিভাবেই বা ওকে পাঠাবো বলো তো? তাকে স্কুল থেকে বের করে দিতে বলছো? মেয়েটা কি পড়াশুনো করবে না? ওরও কি আমাদের মতোই অবস্থা হবে? না গো, কিন্তু কিছু টাকা তো জমেছে, মাসে মাসে দিচ্ছি না। ওরা আর কতদিন সহ্য করবে? সামান্য কিছু টাকা নেয়, সেটাও যদি না দিতে পারি। মায়াবতী একটা ভালো মানুষ হবে বলি এত কষ্ট করছি, যদি ওর পড়াশোনাই বন্ধ হয়ে যায় সবই তো বৃথা। তাই তো ভাবছি কিছু একটা করতে হবে, শুধু বসে থাকলে চলবে না। নদীর ধারে কিছু মাছ এখনো ভেসে আসে কিনা দেখি, দেখে আসতে পারি গো। তোমার হাত এখনো পুরো সেরে ওঠেনি, আবার যদি নদীতে যাও, যদি কিছু হয় তখন কি হবে? ভয় পেলে চলবে না লীলা, এইভাবে না খেয়ে মরবার চেয়ে লড়াই করে বাঁচা অনেক ভালো। একটা কাজ করি, ভুবনের সঙ্গে কথা বলো, ও থাকলে অন্তত একটা সঙ্গী থাকবে পাশে। তাই তো কালকে সকালে যাব ওর কাছে। আর একটা কথা, আদিত্যর কচুর ক্ষেত নিয়ে কিছু শুনেছ? না তো, কি হয়েছে? ভুবন বলছিল কচু গাছগুলো হঠাৎ উধাও হয়ে যাচ্ছে, কিছু তো বুঝে উঠতে পারছি না। অদ্ভুত ব্যাপার, কিছু তো একটা ঘটছে চারপাশে। ঠিকই বলেছ, চারিদিকে গন্ডগোল। তবে এখন ভাবতে হবে ঘরের চালে উঠবো কিভাবে। চিন্তা করো না মা, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। কমল, কমল তুই বসে আছিস আর আমি পাগলের মতো হয়ে গেলাম। কি হয়েছে? এত তাড়াহুড়ো করছো কেন? আর এমন মুখের অবস্থা কেন তোমার? গেল রে কোমল, সব গেল। আমার কচুর ক্ষেতে আবার কেউ ঢুকে গাছ কেটে নিয়ে গেছে। আবার?
আগের দিন তো বললে শুধু পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছিল, এবার পুরো গাছ। হ্যাঁ, আজকে সকালে গিয়েই দেখি 4-5টা গাছ নেই, আর চারপাশে কাদায় যেন কিছু ভারী জিনিসের টানার দাগ। তুমি কি ভাবছো গো? কেউ গাছ কেটে চুরি করছে? তা তো বুঝি না, কিন্তু মানুষ হলে কেউ তো দেখে ফেলতো। এত সকালে কে আসবে বলতো? তাহলে কি পশু? পশু হলেও এমন ভাবে গাছ তুলে নিয়ে যায় না, গাছের গোড়া শুদ্ধ টেনে নিচ্ছে যেন, আর আশেপাশে কাদার উপর অদ্ভুত দাগ। তুমি বলেছিলে আগেরবার মাছের লেজের মতো দাগ দেখেছিলে। হ্যাঁ, আর আজও জলজ জিনিসের গন্ধ পেলাম। কাদার মধ্যে একটা কাঁচা মাছের মতো লালা লেগেছিল। তুমি মাধবের সাথে কথা বলো গো, ও তো নদীর ছেলে, এই ব্যাপারটা ও বুঝতে পারবে। তাই তো ভাবছি, এসব কিছুর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। নদীর জল যদি উঠেই যায় তবে কি? বন্যার জল গিয়ে যদি মাছ ক্ষেতের ভেতর ঢোকে, তবে তো এই রকম কিছু হতেই পারে। তবুও নিশ্চিন্ত হতে হবে। ক্ষেত রক্ষে না হলে আমাদের না খেয়ে মরতে হবে কোমল। আর সহ্য হয় না আদিত্য, এই 12 মাসে 12 রকমের যন্ত্রণা। শুধু একটা দিন শান্তি চাই। শান্তি পেতে হলে আগে বুঝতে হবে শত্রুকে, মানুষ না প্রকৃতি।